দেখো প্রোগ্রামিং সি এর ক্ষেত্রে প্রথমে যেটা বলবো, সি একটা বেসিক্যালি পুরোপুরি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যাকে কম্পিউটার সায়েন্সের আমরা বলি হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ। মাদার মানে হচ্ছে যাকে মাতৃভাষা যেরকম আমাদের সেরকম, মানে প্রোগ্রামিং সি শিখতে পারলে আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজকে আমরা শিখতে পারবো, যে কোনো ল্যাঙ্গুয়েজই জানতে পারবো। একদম বেসিক প্রোগ্রামিং সি এর ক্ষেত্রে। প্রোগ্রামিং সি আমরা কেন করব? টু ইমপ্লিমেন্ট আওয়ার প্রোগ্রামিং নলেজ। আমরা নলেজটাকে জাস্ট বাড়ানোর জন্য, শুধু ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে এবং প্রোগ্রামিং সি দিয়েও এখনকার দিনেও সবসময়ের ক্ষেত্রে কোর লেভেলের সফটওয়্যার ডিজাইনিং কিন্তু আজও হয়, কিন্তু সেটা খুবই টাফেস্ট। প্রোগ্রামিং সি তুমি ভালো জানতে পারলে জাভা, তার সাথে সাথে তোমার ধরো জাভারও বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক প্যাকেজ আছে, যেমন নোড জেএস, অ্যাঙ্গুলার জেএস, রিয়াক্ট জেএস, প্রত্যেকটাই করা যাবে আর কি। কনসেপ্ট লজিক সেম প্রোগ্রামিং সি এর ক্ষেত্রে। সো প্রোগ্রামিং সি এর ইন্ট্রোডাকশন যে পার্টগুলো, সেটা তুমি যে কোনো বইয়ের মধ্যে পেয়ে যাবে, ওটা আমার অত জানা দরকার নেই। মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ, তারপর টপ টু বটম আপ অ্যাপ্রোচ প্রোগ্রামিং সি কে বলা হয়, এরকম নানান ধরনের ব্যাপার আছে। সো প্রোগ্রামিং সি এর ক্ষেত্রে সবার আগে যেটা বেসিক ধারণা দরকার আমাদের, প্রথমে ভেরিয়েবল সম্বন্ধে। আমরা যে কোনো একটা ওয়ার্ক করার সময় আমরা ভেরিয়েবল দিয়ে কাজ করব, এনি টাইপ অফ ভেরিয়েবল। ভেরিয়েবল তো তোমরা যে অঙ্ক করার সময় শিখেছো, ভেরিয়েবল যে কোনো নামেরই ভেরিয়েবল হতে পারে, এ বি সি ডি, সেরকম একটা ভেরিয়েবলের ব্যাপার বলি। ভেরিয়েবল আবার কিছু নেমিং কনভেনশন থাকে, এটা আমি বলে দিচ্ছি। সো ভেরিয়েবল হচ্ছে এনি নেম, যে কোনো নামকে আমরা কি বলবো? ভেরিয়েবল, এ বি হোয়াট এভার। কিন্তু ভেরিয়েবলে একটা নেমিং কনভেনশন আছে। হোয়াট ইজ দ্য নেমিং কনভেনশন? নেমিং কনভেনশন হলো ভেরিয়েবলকে যখন আমরা ডিক্লেয়ার করব, তখন দুটো পার্ট আমাদের মনে রাখতে হবে। একটা ধরো এ আছে, একটা বি আছে, দিয়ে কমা দিলাম, এই ধরনের ভেরিয়েবলকে আমরা ডিক্লেয়ার করব না। আমরা সবসময় সেটাকে হয় আন্ডারস্কোর বা এ ড্যাশ দিয়ে ডিক্লেয়ার করব। আর ভেরিয়েবলের ডিক্লেয়ার করার সময় প্রথমে অ্যালফাবেট, তারপর নাম্বার, আগে নাম্বার পরে অ্যালফাবেট অ্যালাউ করবে না। আর ভেরিয়েবলের টোটাল লেন্থ হবে তোমার 255 ক্যারেক্টার্সের মধ্যে। তুমি যদি একটা ভেরিয়েবল এরকম ডিক্লেয়ার করতে পারো, এ বি সি ডি এক্স ওয়াই জেড করে আপ টু 255 ক্যারেক্টার্স পর্যন্ত অ্যালাউ থাকে। আর ভেরিয়েবলের মধ্যে কোনো সময় ধরো a@b, এটাকে আমরা বলি হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার কারা কারা আছে? যেমন স্টার, @ হ্যাশ, এগুলোকে অ্যাপ্লাই করা যাবে না। এটা হচ্ছে ভেরিয়েবলের নেমিং কনভেনশন। যে কোনো ভেরিয়েবলকে আমরা যখনই প্রোগ্রামিং সিতে অ্যাপ্লাই করব, সেই ভেরিয়েবল দিয়ে আমরা কাজ করতে পারি। কিন্তু ভেরিয়েবল শুধু ডিক্লেয়ার করলে হবে না। আমি এ ডিক্লেয়ার করলাম, এটা কি ধরনের ভেরিয়েবল, মানে কি টাইপের ভেরিয়েবল, সেটা হচ্ছে বড় জিনিস। মানে হুইচ টাইপ অফ ভেরিয়েবল। যদি আমি বলি এ একটি ইন্টিজার টাইপ ভেরিয়েবল, সেখানে আমরা কি করতে হবে? ইন্ট লিখতে হবে। আবার এক্ষেত্রে আবার বলছি ফ্লোট, ফ্লোট এ, তখন এ একটা ফ্লোটিং টাইপ ভেরিয়েবল। আবার বলছি ক্যার এ, এটা ক্যারেক্টার টাইপ ভেরিয়েবল। ক্যারেক্টার মানে ধরো যে কোনো নাম থাকবে, এফ এ সি এ টি এ ডি, এটা প্রত্যেকটা এক একটা হচ্ছে ক্যারেক্টার। সো এই প্রত্যেকটা ভেরিয়েবলের, এদেরকে আমরা বলি হচ্ছে ভেরিয়েবলের টাইপ, মানে কি ধরনের ভ্যালুকে ভেরিয়েবল গুলো হোল্ড করতে পারবে, হুইচ টাইপ অফ ভ্যালু। ইন্টিজার মানে যে কোনো হোল নাম্বারকে হোল্ড করবে। ফ্লোট মানে হচ্ছে যে কোনো ফ্লোটিং পয়েন্ট নাম্বার। ফ্লোটিং পয়েন্ট নাম্বার মিনস সাপোজ আবার লিখছি আমি 42.65, তাহলে এটার হোল নাম্বারটাকে, হোল নাম্বারটা হলো যে 42 ইজ এ হোল নাম্বার, আর 0.65 এটা হচ্ছে ফ্র্যাকশন পার্ট। এই ধরনের ভেরিয়েবলকে হোল্ড করার সময় আমরা কি ব্যবহার করব? ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবলকে ব্যবহার করতে পারি। দ্যাট ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ ভেরিয়েবল। এবং এই ভেরিয়েবলকে যখনই আমরা ডিক্লেয়ার করব, সে একটা মেমোরি লোকেশনে একটা নির্দিষ্ট সাইজকে নেবে। সাইজ মানে হচ্ছে ও মেমোরিতে কতটা পোর্শন জায়গা জুড়ে থাকবে, কতটা পোর্শন জায়গাকে নিয়ে একটা ভেরিয়েবলকে আমরা ডিক্লেয়ার করতে পারবো। সো দ্যাট ইজ দ্য মেন কনসেপ্ট ভেরিয়েবলের। যেমন তোমাদের ইন্টিজার টাইপ যে ভেরিয়েবল হয়, ইন্টিজার টাইপ ভেরিয়েবল কি করবে?
2 বাইট ইনফরমেশনকে স্টোর করতে পারবে, ঠিক আছে। আবার ফ্লোটের জন্য হচ্ছে 4 বাইট, ক্যারেক্টারের জন্য হচ্ছে 1 বাইট, ডিফারেন্ট ডিফারেন্ট সাইজগুলো থাকবে। একটু দাঁড়াও, হ্যাঁ বলছি। আর প্রোগ্রামিং সি এর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, প্রোগ্রামিং সি এ কিন্তু কিওয়ার্ড আছে। প্রোগ্রামিং সি হ্যাভ এ কিওয়ার্ড। কিওয়ার্ড মানে কি? আরেকটা কথা হচ্ছে, যেমন ভেরিয়েবলকে আমরা ডিক্লেয়ার করব, যেমন প্রোগ্রামিং সি তে টোটাল 32 কিওয়ার্ড আছে, 32টা কিওয়ার্ড। এবং এই 32টা কিওয়ার্ডের মধ্যে আমাদের প্রথম যে ব্যাপারটা থাকে, সেই কিওয়ার্ডের লিস্ট তুমি যে কোনো গুগলে সার্চ করলেও পেয়ে যাবে। আমি কটা সে এক্সাম্পল বলছি, যেমন ফর, তারপর ধরো তুমি ইন্ট, ফ্লোট, ক্যারেক্টার, এরকম ক্যার, এরকম নানান ধরনের কিওয়ার্ড আছে। এবং এই কিওয়ার্ড গুলো রিজার্ভ করা, মানে তুমি এরকম করে কোনো সময় করতে পারবে না যে ভেরিয়েবলটার নাম দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছো ইন্ট ফর, এটা কিন্তু অ্যালাউ করবে না। কেন অ্যালাউ করবে না? ভেরিয়েবলের নেমিং কনভেনশনে বলা আছে কিওয়ার্ডের যে নাম থাকবে সেই নামে কিন্তু ভেরিয়েবলকে আমরা রাখতে পারবো না। মানে ইন্ট তো রাখছি আমি ক্যার, বা ইন্ট ফর, বা ইন্ট হোয়াইল, এই ধরনের কোনো যেগুলা কিওয়ার্ড থাকবে তাদেরকে আমরা ভেরিয়েবলের নামের সঙ্গে আমরা ইন্ট্রোডিউস করতে পারবো না। সো প্রোগ্রামিং সি এর ক্ষেত্রে যে জিনিসগুলো আছে সেই টপিকগুলো আমি 1 বাই 1 প্রথমে বলছি, তোমরা খাতা লিখে রাখতে পারো। প্রথমে ইন্ট্রোডাকশন পার্ট তো আছেই, তার সঙ্গে সঙ্গে প্রথমে আমাকে ইন্ট্রোডাকশন পার্টটা একটু জানতে হবে। ইন্ট্রোডাকশন। নেক্সট ওয়ান হচ্ছে কনস্ট্যান্ট অ্যান্ড ভেরিয়েবলস। কনস্ট্যান্ট, কনস্ট্যান্টস অ্যান্ড ভেরিয়েবলস। তারপর হচ্ছে অপারেটর অ্যান্ড এক্সপ্রেশনস। অপারেটর অ্যান্ড expressions. Structure of a C program. Structure of a C program. একটা C প্রোগ্রামের স্ট্রাকচার কি হয়? সি প্রোগ্রাম প্রথমে বলেছি টপ টু বটম আপ অ্যাপ্রোচ। কন্ট্রোল স্ট্রাকচারস, কন্ট্রোল স্ট্রাকচারস, then array and strings, functions, storage classes, storage classes, structure and union, structures and union. তারপর হচ্ছে পয়েন্টার্স। আমি এখানে কন্টিনিউ করছি এই পোর্শন থেকে। ডিএমএ, দ্যাট মিনস ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। ফাইল ম্যানেজমেন্ট ইন সি। আর ফাইনালি কমান্ড লাইন আর্গুমেন্ট। কমান্ড লাইন আর্গুমেন্ট, এই প্রত্যেকটা হচ্ছে আমার সি এর টপিক। 1 2 5 6 8 9 10 11 12, দেন হচ্ছে আমার এই টোটাল 13খানা টপিক আমাদের আছে। এই প্রত্যেকটা টপিক জানতে পারলে আমরা সি সম্বন্ধে একটা ধারণা আমাদের পুরোপুরি পরিষ্কার হবে।
এবার ইন্ট্রোডাকশন সিতে যদি আমি বলি তাহলে আমরা কি বলবো, ইন্ট্রোডাকশন সিতে বলবো সি ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপড বাই এটি অ্যান্ড টি বেলস ল্যাবরেটরি অফ ইউএসএ ইন 1972। মানে প্রোগ্রামিং সি 1972 সালের এটি এর টেন ল্যাবরেটরিসে প্রথম তৈরি হয়েছিল। যিনি ইনভেন্টর ছিলেন তার নাম ছিল ডেনিস রিচি। সি ইজ হাইলি পোর্টেবল সফটওয়্যার রিটেন ফর ওয়ান কম্পিউটার ক্যান রান অন অ্যানাদার কম্পিউটার। An important features of C is ability to extend itself. A C programming is basically a collection of functions. এবার হিস্ট্রি আছে সি এর, সি টোকেনস আছে, তারপর টাইপস অফ টোকেনস, অনেক কিছু আছে। সি ক্যারেক্টারস, ক্যারেক্টারস মানে লেটার, ডিজিট, স্পেশাল ক্যারেক্টারস হলো প্রত্যেকটাই। আর আমার কাছে একটা পিডিএফ ছিল, এক সেকেন্ড একটু ওয়েট করো তো। কিওয়ার্ডের লিস্টটা আমাদের খুব দরকার। সি এর যে কিওয়ার্ড লিস্টটা আছে ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সি এর কিওয়ার্ড এর মধ্যে 32 কিওয়ার্ড আছে। ডেটা টাইপস আছে অনেকগুলো, ডাবল, ইন্টিজার, ফ্লোট পরপর করে আছে। এটা তোমাদেরকে আমি এই কিওয়ার্ডের একটা লিস্ট না হয় পরে আমি দিয়ে দিচ্ছি, কিওয়ার্ডের লিস্টটা পেয়ে যাবে। এটা আমি নোটস পরে একটা দিয়ে দেবো, কি কি কিওয়ার্ড আছে কি আছে দিয়ে দেবো আর কি। তো সি এর ক্ষেত্রে আমাদের কিওয়ার্ড, তারপর ডেটা টাইপস এর মধ্যে বললাম ডেটা টাইপস অনেকগুলো হয়, যেমন ক্যারেক্টার, ইন্ট, ফ্লোট, ডাবল, ভয়েড, সাইন ক্যারেক্টার, আনসাইন ক্যারেক্টার, প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট ডেটা টাইপ আছে। সেগুলো নিয়ে আমাদের সব ডেটা টাইপ বেসিক্যালি ব্যবহার করা হয় না। আমরা মোটামুটি বেসিক ডেটা টাইপগুলো ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার এই তিনটেই বেশি ব্যবহার করি। এবার আমাকে যদি বলে হোয়াট ইজ কনস্ট্যান্ট অ্যান্ড ভেরিয়েবলস, কনস্ট্যান্ট ইজ এ লিটারেল which remains unchanged during the execution of a program. লাইক আমি মুছে পরের পেজে যাচ্ছি। হ্যাঁ, ধরো আমার এখানে লেখা আছে পাই, আমি বলবো দ্য ভ্যালু অফ পাই ইজ কনস্ট্যান্ট বিকজ আমি যখনই কোনো কিছু করব দ্য ভ্যালু অফ পাই ইজ 22/7, দ্যাট মিনস 3.14। এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার কনস্ট্যান্ট। দিস ইজ এ কনস্ট্যান্ট ভ্যালু 3.14। আর কনস্ট্যান্ট ইজ এ ফিক্সড ভ্যালু that cannot be altered during the execution of a program. তুমি এর মানটা কোনো সময় চেঞ্জেস করতে পারবে না। সি কনস্ট্যান্ট, একটু দাঁড়াও, আচ্ছা, সি কনস্ট্যান্ট ক্যান বি ক্লাসিফাইড ইন 2 ক্যাটাগরিজ। একটা হচ্ছে প্রাইমারি কনস্ট্যান্ট, একটা হচ্ছে সেকেন্ডারি কনস্ট্যান্ট, ঠিক আছে। আর এখানে ইন্টিজার কনস্ট্যান্ট অনেকগুলো আছে বা রিয়েল কনস্ট্যান্ট। এবার আমরা একটা একটা করে থিওরিটিক্যাল পার্টটা যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের প্রোগ্রামিং কনসেপ্টে আস্তে আস্তে আসবে। কি কি আমি একটা তোমাদেরকে নোটস পারলে একটা পিডিএফ বানিয়ে আমি দেব, সেই পিডিএফটা তোমাদের খুব দরকার পড়বে আস্তে আস্তে, যেগুলো যে কোনো প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইজ ভেরি ভেরি এসেনশিয়াল ফর ইউজিং ইন ফার্দার ইউজ আর কি। আমরা বেসিক যদি প্রোগ্রাম করতে চাই সি প্রোগ্রামের ক্ষেত্রে আমরা যে কোনো একটা কি ব্যবহার করব, এডিটর ব্যবহার করব, লাইক ডেভ সি প্লাস প্লাস, লাইক টার্বো সি প্লাস প্লাস, যেটা খুশি ব্যবহার করতে পারো। যদি কেউ মোবাইল দিয়ে করতে চায় তার লিঙ্কটা আমি শেয়ার করে দেবো, সেই মোবাইল লিঙ্ক দিয়ে তোমরাও সি প্রোগ্রামের ক্ষেত্রে ব্যবহার করতে পারো। যেমন আমি একটা জিনিস করে দেখাচ্ছি তোমাদের, সিম্পল একটা সি প্রোগ্রাম যার মধ্যে থেকে আমি জাস্ট একটা ভেরিয়েবলের কোনো একটা মানকে জাস্ট গেটিং ইনপুট ফ্রম কনসোল, কিবোর্ড থেকে কোনো একটা মানকে আমরা ইনপুট নেব। সেই ইনপুট নেবার পর সেখান থেকে আমরা কি করব, সেই ভ্যালুটাকে আমি ধরো চাইছি যে তার ভ্যালুটার সঙ্গে 1 বা 2 অ্যাড করবো, হোয়াট এভার, মানে একটা কিছু কাজ করবো। ইন্ট্রোডাক্টরি একটা প্রোগ্রাম, যেটা প্রোগ্রামের ক্ষেত্রে বলছি। প্রথমে আমার যেমন টার্বোসি ইনস্টল করা, টার্বোসি আমি করছি না, ডেভসিতেই করছি। ডাবল ক্লিক করলাম, আমার ডেভসিটা ওপেন হয়ে গেল। ওপেন হবার পর আমরা সোর্স ফাইলে আসছি, আসার পর এখানে আমরা কি লিখবো, নর্মালি এদেরকে আমরা বলি হচ্ছে হ্যাশ ইনক্লুড। এটা আমার কি হ্যাশ ইনক্লুড stdio.h, এটা হচ্ছে হেডার ফাইল। stdio মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল, আর
হ্যাশ হচ্ছে প্রি প্রসেসর ডাইরেক্টিভ। প্রি প্রসেসর ডাইরেক্টিভ, এই যে হ্যাশটাকে আমরা বলছি প্রি প্রসেসর ডাইরেক্টিভ। এখানে আমরা কি লিখবো, ইন্ট, ইন্ট মেন, ইন্ট মেন লিখলাম। ইন্ট মেনটা একটা ইউজার ডিফাইন ফাংশন। পরে আস্তে আস্তে ফাংশন করার সময় বলবো যে সিতে আমাদের বেসিক্যালি দু রকমের ফাংশন হয়, একটা হচ্ছে ইউজার ডিফাইন আর একটা কি সিস্টেম ডিফাইন ফাংশন। একটা ইউজার ডিফাইন, একটা সিস্টেম ডিফাইন। ইন্ট মেন। সো এখানে ধরো আমি যদি কোনো সময় কোনো একটা ভ্যালু ভেরিয়েবলকে ডিক্লেয়ার করি, তো কি করে ডিক্লেয়ার করতে হবে, আমাকে একটা প্রথমে লিখতে হবে হচ্ছে ডেটা টাইপ। দিস ইজ এ ডেটা টাইপ, ইন্ট, ইন্ট ইজ এ ডেটা টাইপ। তারপর আমরা কি করবো এখান থেকে, সাপোজ আমি এ একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম, তার মানে এ একটা এমন টাইপের ভেরিয়েবল যে ইন্টিজার টাইপের ভ্যালুকে হোল্ড করতে পারে। ঠিক আছে, এবার এই ইন্টিজার টাইপের ভ্যালুর মধ্যে থেকে আমি যদি চাই যে এই ভ্যালুর সঙ্গে তার একটা কি করব, আমি ধর 2 কে অ্যাড করতে চাই, আমি যদি এরকম করে লিখি a প্লাস 2, এটা করলে কিন্তু কি a প্লাস 2 কি জিনিস, আমি a প্লাস 2 হয়তো করে দিলাম, বাট এখানে এই ভ্যালুটা টোটাল মানটা যোগ হওয়ার পর নিশ্চয়ই কোনো একটা ভ্যালুর মধ্যে আমার স্টোর করতে হবে। সো এক্স ইকুয়াল টু a প্লাস 2, তার মানে কি দাঁড়ালো, এর যা মান, তাহলে এর মানটা আমি দুভাবে নেওয়া যায়। একটা তুমি এখানে ইনিশিয়ালি ডিক্লেয়ার করে রাখতে পারো যে এন্টার প্রোগ্রামে এটা সবসময় 4 হিসাবে ট্রিট হবে। আরেকটা হতে পারে তুমি ইউজারের থেকেও ইনপুট নিতে পারো। আরেকটা হতে পারে তুমি ইউজার থেকে, ইউজার মানে তুমি কিবোর্ড থেকে ইনপুট, আমি দুটোই করে দেখাচ্ছি। তুমি যদি এরকম করে লেখো, লেখার পর এখানে লেখো যে প্রিন্ট এফ এক্স ইকুয়াল টু পার্সেন্ট ডি কমা এক্স। কেন পার্সেন্ট ডি দিলাম সেটাও বলে রাখি, যেহেতু এটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল, ইন্টিজারের এই পার্সেন্ট ডিটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ারটা হচ্ছে এখানে পার্সেন্ট ডি করে কমা এক্স যদি আমি দিয়ে এখানে যদি লিখি হচ্ছে রিটার্ন 0, তাহলে আমার কি দাঁড়াবে, তাহলে কিন্তু আমাকে এখানে এই এর যে মানটা আছে 4 তার সঙ্গে 2 যোগ হয়ে টোটাল ভ্যালুটা স্টোর হবে কোথায় গিয়ে, এক্স এর মধ্যে গিয়ে স্টোর হবে। এক্স এর মধ্যে স্টোর হওয়ার পর এখানে দেখাবো হচ্ছে 6, এটার আউটপুটটা কি দাঁড়াবে 6। দেখো কিন্তু এখানে এরর দিয়েছে, কেন এরর দিয়েছে সেটা এররটা জানা দরকার আছে। এই এররটা হচ্ছে আমি এক্স কে প্রথমে ডিক্লেয়ার করে নিই। সি প্রোগ্রামে আমাকে প্রথম কি করতে হবে, এক্স টাকে ডিক্লেয়ার করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমি ডিক্লেয়ার না করব ততক্ষণ কিন্তু ও কিন্তু এটা এরর কিন্তু আমাকে শো করবে। তাই আমি যখনই এক্স টাকে ডিক্লেয়ার করে দিলাম তাহলে কিন্তু এখানে কোনো আমার এরর শো করার কোনো ব্যাপার নেই। দেখো এক্স ইকুয়াল টু 6 দেখাচ্ছে। ঠিক আছে, এটা গেল আমার ইউজার। ইউজারের কি, এটা হচ্ছে আমার ইউজারের ইনপুট নয়, এটা হচ্ছে আমার আগের থেকে আমি ইনপুট করে দিয়ে রাখলাম। এবার যদি আমি এটাকে, এর মানটাকে ইউজারের কাছ থেকে ইনপুট নেই, মানে তুমি নিজে কিবোর্ড থেকে ইনপুট নেবে, তখন তোমাকে কি লিখতে হবে, প্রিন্টএফ এন্টার নাম্বার এ ইকুয়াল টু এ, তারপর এখানে লিখলে হচ্ছে স্ক্যানএফ পার্সেন্ট ডি কমা এম্পারসেন্ট অফ এ, হয়ে গেল। তো এই এম্পারসেন্টটাকে আমরা বলছি অ্যাড্রেস। আমি যখনই কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করব, এম্পারসেন্ট মানে ও অ্যাড্রেসকে ইন্ডিকেট করবে, অ্যাড্রেসটাকে ও ইন্ডিকেট করবে। এবার তুমি রান করে দেখো, এম্পারসেন্ট কেন দিয়েছি, যেহেতু ইন্টিজার ভেরিয়েবল নিয়েছিস, এম্পারসেন্ট। রান করছি দেখো, এখানে দিলাম হচ্ছে 34, 36 হয়ে গেল। কেন 36 হলো, কারণ 34 এর সঙ্গে 2 এখানে যোগ হয়ে যে ভ্যালুটা এসেছে সেটা আমরা দেখাচ্ছি 36। সো এইভাবে করতে পারি। এবার আমরা যদি বলি সি প্রোগ্রামের একটা স্ট্রাকচার হয়, সেই স্ট্রাকচারটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে। আমি দেখাচ্ছি সি প্রোগ্রামের স্ট্রাকচার কি করে হবে। অনেক সময় অনেকে প্রোগ্রাম লেখার সময় অনেকে একটু ভুল করে ফেলে যে হাউ টু ইমপ্লিমেন্ট দ্য স্ট্রাকচার। প্রিন্টএফ স্ক্যানে প্রত্যেকটা ফাংশনই আছে কন্ট্রোল স্ট্রাকচার। আমাকে স্ট্রাকচারটা প্রথমে কি দাঁড়াচ্ছে, একটা প্রথমে হচ্ছে আমাকে সবার আগে
সি প্রোগ্রাম যখন আমি ইমপ্লিমেন্ট করব, অ্যাট ফার্স্ট সবার আগে আমাকে কি করতে হবে, হেডার ফাইল ডিক্লেয়ার করতে হবে। দিস ইজ কল্ড এজ এ হেডার ফাইল। তারপর হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। ইউজার ডিফাইন ফাংশনটা কি? ইউজার ডিফাইন ফাংশনটা হলো এখানে হচ্ছে আমার মেন, ইন্ট মেন। ইন্ট মেনকে আমরা কি বলছি? ইউজার ডিফাইন ফাংশন বলছি। কেন ইউজার ডিফাইন ফাংশন বলছি? তার কারণ হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন করার প্রধান কারণটা হলো এটাকে আমরা নিজের মতন করে এখানে কোনো প্রোগ্রামটাকে আমি ইমপ্লিমেন্ট করছি। ইউজার ডিফাইন ফাংশন দিয়ে প্রোগ্রামটাকে ইমপ্লিমেন্ট করছি আমরা, ঠিক আছে? তারপর আমরা কি করতে পারি, যদি x ইকুয়াল টু a প্লাস বি যখন আমরা করলাম x ইকুয়াল টু a প্লাস 2, দ্যাট মিনস কাজ করে এটা হচ্ছে তোমার x প্লাস ডি হলো, ঠিক আছে? x মানে তোমার ইন্ট মেন। তারপরে আমরা স্ক্যানএফ করার পর স্ক্যানএফ আমরা কি করব? স্ক্যানএফ আমরা বেসিক্যালি করি হচ্ছে পুরোপুরি কোনো ভ্যালুকে ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য। তখন x ইকুয়াল টু a প্লাস 2 এর মানটা যা হবে তার সঙ্গে যোগ করে দেয়। তার মানে এখানে টোটালটা হচ্ছে এটা ইউজার ডিফাইন ফাংশন, এবং প্রত্যেকটা ইউজার ডিফাইন ফাংশন তার কি রেসপেক্টে কি করে, একটা করে ইন্টিজার টাইপ মানে যে কোনো একটা ভ্যালুকে রিটার্ন করে। যেটা রিটার্ন 0 লিখেছি, তুমি যদি রিটার্ন 0 না লিখে, তুমি যদি রিটার্ন 0 না লিখে যদি মনে করতে যে না আমি এখানে শুধুমাত্র 1 2 লিখবো, যে কোনো ইন্টিজার রিটার্ন করে সেটা আমি রিটার্ন 0 করেছি, আর প্রিন্ট করে আমরা কাজটা করেছি আর কি, ঠিক আছে? এক সেকেন্ড একটু একটা আমি করে নিই, আমার সাথে পিডিএফ আছে একটা। প্রথমে আমাদের কি কি দ্বারা আছে, টপিক গুলো শুধু আমাকে একবার গ্রুপে পাঠিয়ে দেবে, আমাদের যে কোনো খেয়ে পাঠিয়ে দেবে। আমি টপিকের রেসপেক্টে আমি একটা ভিডিও কিছু করে রাখবো আর কি, টপিক গুলো রেসপেক্টে। তারপর দেখো এখানে কোনো সি প্রোগ্রামের ক্ষেত্রে আমি যদি মনে করি যে এই প্রোগ্রামটাকে আরো কিছু ইন্ট্রোডাক্টরি পার্ট করব, যেমন এখানে দেখো এক্স এর ভ্যালুটা কোথায় প্রিন্ট হচ্ছে দেখো না একবার। এক্স ইকুয়াল টু আমি ইনপুট নিলাম ধরো 90, এন্টার করছি ধরো 92। এবার আমি যদি মনে করি যে এই এক্স এর ভ্যালুটাকে আমি আরো অনেকগুলো নিচের দিকে নিউ লাইনে প্রিন্ট করব, তখন আমাকে কি ব্যবহার করতে হবে? এখানে স্ল্যাশ এন ব্যবহার। তুমি যতগুলো স্ল্যাশ এন দেবে ততগুলো নিউ লাইন এখানে ইনক্লুড হবে, যতগুলো স্ল্যাশ এন দেবে। স্ল্যাশ এন কি ইন্ডিকেট করছে? নিউ লাইনের জন্য। এই দেখো কতগুলো লাইনগুলো প্রিন্ট হলো, এক্স ইকুয়াল টু স্ল্যাশ এন দিয়ে আমার এখানে প্রিন্ট হলো। ও আচ্ছা ঠিক আছে অমিতাভ, হ্যাঁ ওকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখেছি তোমাকে। ভিডিওটা অফ করে দাও বা। এটা আমাদের কি দাঁড়াচ্ছে? এটা টোটাল আমাকে বলো। হ্যাঁ তুমি লেফট হয়ে যাবে, রেকর্ডিংটা পেয়ে যাবে। রেকর্ডিং তো অন চলছেই, ব্যাকএন্ডে রেকর্ডিং চলছে আমার, ঠিক আছে? যতটা ক্লাস হবে আমি পুরো একটা লিঙ্ক বানিয়ে দিয়ে দেবো সব, ওকে? তাহলে এক্স ইকুয়াল টু পার্সেন্ট ডি ইকুয়াল টু কমা অফ এক্স, এখানে স্ল্যাশ এন হলো। এবার তুমি যদি মনে করো এটাকে আমি এই আউটপুটটাকে একটু মাঝামাঝি জায়গায় গ্যাপে নিয়ে আসবো, তার কি করতে হবে? স্ল্যাশ টি স্ল্যাশ টি স্ল্যাশ টি স্ল্যাশ টি। স্ল্যাশ টি কি কাজ করে? ট্যাবের জন্য কাজ করে। দেখো তুমি এখানে দেওয়া হচ্ছে 39, এন্টার করো, দেখো যে এক্স ইকুয়াল টু 41, স্ল্যাশ টি এর কাজ করছে। সো স্ল্যাশ এন স্ল্যাশ টি, এটা আমার বেসিক একদম সি এর প্রোগ্রাম আমি বললাম, একদম বেসিক সি কি করে প্রোগ্রাম স্টার্ট করে, কি করে করতে হয় এই জিনিসগুলো। কিন্তু আমাকে যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করতে হবে তখন তো এতগুলো এত ইজি প্রোগ্রাম তোমাকে লিখতে বলবে না, তখন তোমাকে কিন্তু আরো কমপ্লেক্সিটি প্রোগ্রামের মধ্যে আমাকে আসতে হবে ধীরে ধীরে। কমপ্লেক্স যখন সি এর প্রোগ্রামের কনসেপ্টটা তখনই শুরু হবে যখন তোমার স্টার্ট হবে লুপিং কনসেপ্ট। লুপ কনসেপ্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। লুপ কনসেপ্ট ক্লিয়ার না হওয়া পর্যন্ত ততক্ষণ কিন্তু আমরা
এই প্রোগ্রামিং কনসেপ্টের ক্ষেত্রে পুরোটা কিন্তু ধারণা পরিষ্কার করতে পারবো না। আমি দেখছি লুপের কিছু ভালো প্রোগ্রাম শুরু করার আগে, একটা লুপের আমার ভিডিও অলরেডি একটা করা আছে, সেটা আমি দিয়ে দেবো ভিডিওটার ক্ষেত্রে। কিন্তু সবচেয়ে বেটার হচ্ছে, দাঁড়াও তো, এক সেকেন্ড, হ্যাঁ আমি একটা পিডিএফ তোমাদেরকে দেখাচ্ছিলাম, একটু দাঁড়াও। দেখো তোমাদের ফ্রুটফুল কাজে লাগবে, আমি গ্রুপে শেয়ার করবো ভাবছি। আমি মেলটা যেন ট্রাই করছি খোলার জন্য, একটু দাঁড়াও। অর্ঘ আছে তো, অর্ঘ, অর্ঘ ঋদ্ধি সবাই আছে, হ্যাঁ ঠিক আছে। দেখি আমি মেলটা, একটা সাবস্ক্রিপশন আছে তো একটা, ওটার থেকে দেখি মেলটা এলো কিনা। স্লাইড প্রেজেন্টেশনটা আমি দেখছি একবার, এটা আমার সুবিধা হবে। 142 খানা স্লাইড আছে, বুঝতে পেরেছো তো? এই 142 খানা স্লাইডের মধ্যে এই দেখো, এটাই আমি খুঁজছিলাম এতক্ষণ ধরে। এটা হচ্ছে আমাদের টোটাল সি এর কি। তোমরা পারলে একটা একটা করে স্ক্রিনশট নিয়ে সেগুলোকে করে রেখে দাও খাতায়, নোটসও করতে পারো বা তোমার লিখে রাখতে পারো। এটা দেখো একটা স্লাইড আছে, ইন্ট্রোডাকশন টু সি ল্যাঙ্গুয়েজ, এখান থেকে এটা পড়তে পারো, এটা একটা স্ক্রিনশট নিয়ে রেখে দাও। তারপর দেখো এই যে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ সি, কিভাবে সিটা এসছে দেখো। সবার আগে 1960-তে অ্যালগল বলেছিল, যেটা ইন্টারন্যাশনাল কমিট টু জেনারেল টু অ্যাবস্ট্রাক্ট। তারপরে আসে সিপিএল, বিসিপিএল, বি, তারপরে এসে সি। সিটা কিন্তু আজও চলছে। সে প্রথম সি এর সঙ্গে আমি অ্যাসোসিয়েট বলতে পারো 2000 সাল থেকে। দ্যাট মিনস আমার 21 ইয়ার্স কমপ্লিটেড ইন প্রোগ্রামিং সি। এটা দেখো, টোকেন কাকে বলে, হোয়াট ইজ টোকেন? সি টোকেন, a token is a automatic unit, smallest invisible unit in a program, is a most basic elements in C programming, organized by the compiler are a single character, a group of characters called C tokens. Next আমাদের keywords, আমাদের বেসিক্যালি এক্সাম্পল ফ্লোট, ইন্ট, বললাম না, ডাবল, হোয়াইল, ফর, এটা প্রত্যেকটা কিওয়ার্ড। এখানে আইডেন্টিফায়ার্স কারা কারা, যেমন মেইন, অ্যামাউন্ট, এটা আইডেন্টিফায়ার্স। মেইন একটা তোমার আমরা ফাংশন দেখেছিলাম। কনস্ট্যান্ট, যার মানটা পুরোপুরি অপরিবর্তিত থাকবে, পুরো প্রোগ্রামের জন্য পুরোপুরি কনস্ট্যান্ট ভ্যালু। স্ট্রিংস, স্ট্রিংস আমি এর মধ্যে বোঝালাম সিএসএম, কলকাতা, দিল্লি, হিন্দু স্কুল বা কম্পিউটার সায়েন্স, মনীন্দ্র কলেজ, এটা পুরোটা স্ট্রিং একটা, ঠিক আছে? ইট ইজ অল অফ দিস থিংস আর স্ট্রিং। 1 মিনিট, জয়েন হতে চাইছে, ওকে, অভিনন্দন। ঠিক আছে, এবার দেখো হ্যাঁ, তারপর এখান থেকে আমাদের এগুলা পরপর লেখা আছে। নেক্সট আমাদের কি আছে, লেটার্স। আমরা মোটামুটি জানি সি প্রোগ্রামের লেটার এ বি সি জেড, ডিজিট, স্পেশাল ক্যারেক্টার, এটা প্রত্যেকে স্পেশাল ক্যারেক্টার। যেমন প্রথমে বলেছি যে সি এর যখনই কোনো একটা আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, স্পেশাল ক্যারেক্টারকে আমরা ইউজ করতে পারবো না, এটা স্পেশাল ক্যারেক্টারস। তারপরে কি আছে, ক্যারেক্টার সিম্বল, টিল্ডা, টিল্ডে, এটা কিবোর্ডে থাকবে এসকেপের নিচে, এটা এই স্পেশাল সিম্বল। মিনিং, প্রত্যেকটা আলাদা আলাদা মিনিং এখানে লিখে দেওয়া আছে, প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট মিনিং আছে, ঠিক আছে? পার্সেন্ট, পার্সেন্ট, অ্যাস্টিক পোস্টার, ডলার সাইন, সবগুলো মিনিং এখানে দেওয়া আছে। নেক্সট আইডেন্টিফায়ার্স কাকে বলছে? আইডেন্টিফায়ার্স আর ডিস্টিংক্ট নেমস given to program elements such as constant, variables, etc. An identifier is a sequence of letters, digits, and special characters. It must with a either a letter or a underscore.
নো কমাস অর ব্ল্যাঙ্কস আর অ্যালাউড উইদিন এ ভেরিয়েবল নেম। প্রথমেই বললাম আমি এ বি দুটো ভেরিয়েবল ধরবো, বাট এর মাঝে স্পেস বি দিতে পারবো না। আপার কেস অ্যান্ড লোয়ার কেস লেটার আর ট্রিটেড অ্যাজ ডিস্টিং, দ্যাট মিনস আইডেন্টিফায়ার্স আর কেস সেন্সিটিভ। তুমি কেস সেন্সিটিভ মানে কি? ধরো কোনোখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছো এ বি স্মল লেটারসে, বাট প্রোগ্রামে ব্যবহার করছো ক্যাপিটাল লেটারে, সেটা কিন্তু এরর দেবে একটা। And identifiers can be any length, যে কোনো লেন্থের হতে পারে। নো স্পেশাল সিম্বল ক্যান বি ইউজড ইন ভেরিয়েবল নেম। এটা দেখে নেবে একবার। আমি দেখছি এটাই বানাবো একটা নতুন করে, যদি তৈরি করতে পারি তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে এটা। আর কিওয়ার্ডস আর প্রিডিফাইন্ড টোকেন ইন সি, the variable called reserve keywords, 32 keywords আছে। এই প্রত্যেকটা কিওয়ার্ডের লিস্ট এখানে দিয়ে দেওয়া আছে, সি এর কিওয়ার্ড লিস্ট। দেন ডেটা টাইপ কাকে বলে পরপর এখানে বলা আছে। এরকম টোটাল একটা, এটার পিডিএফটা যদি আমি দিয়ে দিই তোমাদেরকে, তোমার সুবিধা হবে। পিডিএফ তো পিপিটি আছে, এটা স্ট্রিং, কনস্ট্যান্ট, সিকোয়েন্স, কি কি আছে, ভেরিয়েবলস, রুল, কনস্ট্যান্ট, ইন্ট্রোডাকশন। সেটা কিন্তু আমার পুরোপুরি প্রোগ্রামিং এর বেস থেকে আমাদের বলি। এটা কিন্তু আমাদের মাত্র তৈরি হয়েছে কিসের ওপরে? সি প্রোগ্রামের থিওরিটিক্যাল কনসেপ্ট দিয়ে আমি বললাম। কিন্তু আমি যদি এটা ক্ষেত্রে কি করতে পারি, প্রোগ্রাম দিয়ে আমি বোঝাতে চাই। যেমন ধরো তোমাদের এটা বেসিক প্রোগ্রাম নিয়ে কোনো অসুবিধা হবে না আমি জানি, সিম্পল প্রোগ্রাম। সি এর অপারেটর গুলো একটু পড়ে নেবে, ইকুয়াল টু, লেস দেন, রিলেশনাল অপারেটর। যে বইটা তোমাদের কাছে ছিল ক্লাস 11-এ থাকতে, যে বইটা পড়েছো ওই বইয়ের থেকে প্রোগ্রামগুলো একটু দেখো বাড়িতে বসে, কারণ ওই বেসিক কিছু প্রোগ্রাম আছে। হয়তো প্রবলেম হতে পারে কোথায় গিয়ে, সি এর কোনো লজিক ইমপ্লিমেন্টেশন পার্টের ক্ষেত্রে। যে কোনো লজিক যখন ইমপ্লিমেন্ট করবো সি এর ক্ষেত্রে, তোমার ধরো লাইক আমি বলছি প্রোগ্রামের ক্ষেত্রে, যখন আমরা কোনো একটা হিউজ প্রোগ্রাম করবো, যেমন আমি বললাম যে কোনো একটা ভেরিয়েবলের কোনো ডিজিটের ডিভিশনের সাম বের করতে, কোনো একটা ডিজিটের ডিভিশনের সাম, বা প্রোডাক্টের সাম। তা ডিজিটের ডিভিশনের সাম কাকে বলছে? ধরো একটা আমি ডিজিট নিয়েছি, যে প্রোগ্রামগুলো আমাদের বোঝার ব্যাপার, তোমরা মোটামুটি তো সবই জানো, এটা তো বেসিক লেভেল থেকে। ডিভিশনের মধ্যে আমি নিয়েছি হচ্ছে 140, ঠিক আছে। আমি বললাম এর প্রোগ্রামে এইভাবে বলি যে আমি একটা ডিজিটকে ইনপুট নেব, ভালো মতো শোনো। হ্যাঁ শীর্ষেন্দু চলে আসো। আমি একটা প্রোগ্রামের মধ্যে কি ইনপুট নেব? একটা ডিজিটকে ইনপুট নেব। সেই ডিজিটকে ইনপুট নেবার পর তার লাস্ট ডিজিটের সঙ্গে এন্টারে, আমি প্রোগ্রামটা এভাবে বলছি যে রাইট এ প্রোগ্রাম ইন সি, বললাম এন্টার এ ডিজিট, ওকে। মন দিয়ে লজিকটা বোঝো। এন্টার এ ডিজিট, প্রথমে একটা ডিজিটকে আমি এন্ট্রি করব। নেক্সট কি বলবো? ফাইন্ড লাস্ট ডিজিট। এন্ট্রি করার পর তার লাস্ট ডিজিটকে বের করব। লাস্ট ডিজিটকে বের করার পর তারপর আমরা কি করব? আমি চাইছি সেই লাস্ট ডিজিটের সঙ্গে আমি এন্টারিং ডিজিটের সাম বের করব। আবার বলছি, যে লাস্ট ডিজিটটা আমার বেরোলো, সাম, কোশ্চেনটা এরকম, সাম অফ লাস্ট ডিজিট, সাম অফ এন্টারিং ডিজিট, সাম অফ এন্টারিং ডিজিট, সাম অফ এন্টারিং ডিজিট উইথ লাস্ট ডিজিট। এই প্রবলেমটা আমি বলেছি। কোশ্চেনটা কি দাঁড়াচ্ছে? আমি সিম্পল যদি এটাকে একটা অ্যালগরিদম স্ট্রাকচারে যদি আমি নিয়ে আসতে পারি, আই লাইক এ ডিজাইন অ্যালগরিদম। কিরকম অ্যালগরিদম করতে পারি? আমি প্রথমে একটা ডিজিটকে ইনপুট নিচ্ছি, সে ডিজিট চাই আমি ধরে নিলাম হচ্ছে 153। 153 ডিজিটটাকে নিচ্ছি।
তার লাস্ট ডিজিট আমাকে বের করতে হবে। তাহলে এর লাস্ট ডিজিট কত? লাস্ট ডিজিট 3, লাস্ট ডিজিট 3। তারপর কি বলছে? সাম অফ দ্য এন্টারিং ডিজিট উইথ লাস্ট ডিজিট। তাহলে এবার আমাকে এন্টারিং ডিজিটটা কত ছিল? 153। তার সঙ্গে লাস্ট ডিজিটের একটা যোগফল বের করবো, কলেজে 156। এটা আমি সি প্রোগ্রাম দিয়ে কি করে করব? হাউ টু ইমপ্লিমেন্ট দিস প্রোগ্রাম? তাহলে আমাকে এমন করে ভেরিয়েবলে সাজাতে হবে নিজের মতন করে, সেই প্রোগ্রামটা করে তোমাদের একটা বেসিক কনসেপশন কিন্তু ক্লিয়ার হবে। ভালো মতন দেখো। তাহলে প্রথমে আমার কি করতে হবে? এগুলো তো আমার কমন লেখা থাকবে, কোনো অসুবিধা নেই। অ্যাট ফার্স্ট আমাকে যেটা করতে হবে সেটা করতে হবে হচ্ছে ইন্ট একটা ডিজিটকে প্রথমে ডিক্লেয়ার করতে হবে, তার লাস্ট ডিজিট বের করতে হবে। বের করলাম। তারপর তাই সেই লাস্ট ডিজিটের সঙ্গে কি করতে হবে? সাম বের করতে হবে। তাহলে সাম একটা বের করব। সাম ইজ ইকুয়াল টু তোমার সাম প্লাস লাস্ট এন্টারিং ডিজিটের সঙ্গে সাম বের করতে হবে। তাহলে এন্টারিং ডিজিট কোনটা? নর্মাল ডিজিট। তাহলে প্রথমে আমাকে বেসিক্যালি একটা ডিজিটকে তুমি প্রথমে এন্ট্রি করো। অ্যাট ফার্স্ট তুমি ডিজিটের মানটাকে এন্ট্রি করো। সো এন্টার এ ভ্যালু অফ দা ডিজিট। ডিজিটের ভ্যালুকে ইনপুট নাও। নিলাম। তার একটা স্ক্যান করো। মানে স্ক্যান আমি তখনই করব যখন আমি ইউজার ইনপুট দেব। তো %d, %d কেন নিয়েছি? ইন্টিজারের জন্য %d, কমা % অফ ডিজিট, % দা ডিজিট। ওকে। এবার এই ডিজিটের লাস্ট ডিজিট বের করবো। তাহলে একটু কনসেপ্ট আমি বলে দেই। লাস্ট ডিজিট আমি তখনই বের করতে পারবো যদি ওই যে ডিজিটটাকে ইনপুট নিলাম সেই ডিজিটটাকে যদি আমি মডুলাস অফ 10 করি। মডুলাস একটা অপারেটর যে কি বের করে? তার লাস্ট ডিজিটের ফরম্যাটটাকে বের করে। কিভাবে করব দেখো। তুমি 153 মডুলাস অপারেটর কাজ হচ্ছে এই রিমাইন্ডারকে ক্যালকুলেট করা। সো আমি যদি 153কে 10 দিয়ে ভাগ করি, একবার গেলে হচ্ছে 10, 5, 5 10 50। দেখো লাস্ট ডিজিট বেরিয়ে আসছে 3। ওকে। তাহলে আমাকে কি করতে হবে? এখানে লাস্ট ডিজিটের জন্য এখানে যেটা লিখবো হচ্ছে লাস্ট ডিজিট ইকুয়াল টু কি করব? ডিজিট মডুলাস 10। তাহলে ডিজিট মডুলাস 10 করে লাস্ট ডিজিটটা বেরিয়ে আসবে। এবার আমাকে প্রবলেমটা কি বলেছে? যে লাস্ট যে এন্টারিং যে ডিজিটটা, এন্টারিং ডিজিট যেটা হবে সেই ডিজিটের সঙ্গে লাস্ট ডিজিটের সাম বের করতে হবে। সো সাম ইকুয়াল টু, তাহলে এন্টারিং ডিজিট কোনটা? এই যে ডিজিট হচ্ছে আমার এন্টারিং ডিজিট, এই ডিজিটটা হচ্ছে এন্টারিং ডিজিট প্লাস লাস্ট ডিজিট। ওকে। এবার আমাকে কি করতে হবে? প্রিন্টএফ করে আমি যদি সাম ইকুয়াল টু %d কমা করে যদি সামটাকে প্রিন্ট করি, তাহলে দেখবে আমার টোটাল ভ্যালুটা বেরিয়ে আসবে। তোমরাই বলতে পারবে। সাপোজ তুমি 190 নিয়েছো, 190 রিমাইন্ডার কত হয়? কে বলবে? 190 রিমাইন্ডার কত? 10 দিয়ে ভাগ করো, তো 190 রিমাইন্ডার কত বেরিয়ে আসবে সুমন? আচ্ছা, তাহলে তুমি দেখো। তাহলে এখানে 19 হলো। তাহলে কিছুই বেঁচে রইলো না। কি তাহলে কি বেঁচে রইলো? কিছু না থাকা মানে কি? 0, 0। তার সঙ্গে লাস্ট ডিজিট, তাহলে লাস্ট ডিজিটটা আমার কত? 0। 190 লাস্ট ডিজিটও 0। আর আর এন্টারিং ডিজিটটাও কত? 190। 190 এর সঙ্গে 0 যোগ করে দেখবে কত দেখাবে। এটা তুমি ক্যালকুলেট করো। ধরো 190, এন্টার করো, দেখো 190 দেখাচ্ছে।
কেন 190 দেখাচ্ছে? এর লজিকটা বিহাইন্ডে কি আছে? তুমি 190 কে প্রথমে 10 দিয়ে ভাগ করলে, 190 কে যখনই 10 দিয়ে ভাগ করলে, তাহলে এখানে 1 বেরিয়ে এলো, ভাগ মিলে গেল, এটা গেল আমার ডিভিশন। এই ডিভিশনটার তো আমি চাইনি, আমি কি চাইছি? রিমাইন্ডার। এই রিমাইন্ডার ভাগ মিলে যাওয়া মানে 0, এখান থেকে 0 বেরিয়ে এলো। তাহলে এখানে আমার কত বেরোলো? আমার এই যে পোর্শনটা আছে, আমি যদি এই প্রোগ্রামটাকেই আরো ভেঙে নিয়ে তোমাদেরকে বোঝাই, ঠিক এখানে এনে যদি বোঝাতে পারি, দেখো ভালো মতন একটা প্রোগ্রাম ভালো মতন বুঝে নাও, দেখবে আস্তে আস্তে সবগুলো বুঝতে পারবে। এই দেখো, তো এখানে আমার কত আছে? আমি এন্টারিং ডিজিট কত দিয়েছি? 190। ডিজিটের মানটা কত? ডিজিট ইকুয়াল টু 190 হয়ে গেল। 190 যদি আমার হয়, তাহলে এই লাস্ট ডিজিটটা কত হবে? লাস্ট ডিজিট ইকুয়াল টু ডিজিট মানে 190 মডুলাস অফ 10, তাহলে লাস্ট ডিজিট কত বেরিয়ে আসবে? 0 বেরিয়ে এলো। এবার আমার রিমাইন্ডারটা ক্যালকুলেট করবে, এই যখন এখানে পার্সেন্ট আমি দেব, রিমাইন্ডার চলে আসবে। সো আমার এখানে কত দাঁড়াবে? দেখো লাস্ট ডিজিট, এই পোর্শনটা খেয়াল করো, এটার জন্য আমি 0 বেরোলো। সাম কত বেরোবে? সাম বেরোচ্ছে এন্টারিং ডিজিট। এন্টারিং ডিজিটটা কত? এন্টারিং ডিজিটটা হলো আমার 190 প্লাস লাস্ট ডিজিট কত? 0। সো এটা দাঁড়াবে হচ্ছে 190। সো 190 আমার অ্যান্সারটা দাঁড়াচ্ছে। বোঝা গেছে? তাহলে এটা আমাদের ছোট ছোট সি এর কিছু কিছু অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশন গুলোকে দিয়ে আমরা বিভিন্ন কাজগুলো করতে পারবো। সি এর যে কোনো অ্যাপ্লিকেশনকে আমরা এভাবে কাজে লাগাতে পারি। যদি তোমার মনে হয় যে এই অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা আরো কিছু ইমপ্লিমেন্ট করতে চাই, সে আমি এখানে অনেক বড় বড় আমাদের ইফ এলস এর অনেক লজিক আছে, এখানে তোমাদের শুধু একটা দেখে নেবে, যাতে বই আছে, দেখবে লজিক্যাল অ্যান্ড অপারেটর, লজিক্যাল অর অপারেটর, বিটওয়াইজ অ্যান্ড, বিটওয়াইজ অর, এরকম বিভিন্ন ধরনের অপারেটর কিন্তু আমাদের আছে, এগুলো একটু দেখলেই হবে। কারণ প্রত্যেকটা অপারেটর এখানে কাজ আছে। অ্যাম্পারসেন্ট কিন্তু এখানে অপারেটর কাজ করছে না, ক্যারেক্টারের কাজ করছে। সো ভেরিয়াস টাইপের অপারেটরস নিয়ে আমরা কাজ করতে পারি। সি প্রোগ্রামিং এর অনেক ধরনের প্রোগ্রাম লজিককে আমরা তৈরি করে করতে পারি ওয়ান বাই ওয়ান। সে আমি ধরো তোমাকে বলছি যে সি প্রোগ্রামের ক্ষেত্রে এমন একটা ডিজিট নেব, যে ডিজিটটা প্রোডাক্টের সাম বেরোবে, ডিজিটের প্রোডাক্টের সাম। যদি আমি ডিজিটের প্রোডাক্টের সাম বলি, এই প্রোগ্রামটা একটু ভালো মতন দেখো। সে আমি ধরো বলছি একটা ডিজিট 179, এর প্রোডাক্টের সাম আমাকে বের করতে হবে। তাহলে প্রোডাক্টের সাম মানে আমাকে প্রথমে কি বের করতে হবে? প্রোডাক্টের সাম। তাহলে এর প্রোডাক্ট কি করে বের করব? প্রোডাক্টের সাম অ্যাকচুয়ালি বলবো না, আমি ওটাকে বলবো হচ্ছে প্রোডাক্ট বের করবো, ডিজিটের প্রোডাক্ট। আমি যে যে ডিজিট গুলোকে ইনপুট নিয়েছি, যে ডিজিটটা ইনপুট নিয়েছি তার প্রোডাক্ট বের করবো। ডিজিটের প্রোডাক্ট, প্রোডাক্টের সাম না, ডিজিটের প্রোডাক্ট। ডিজিটের প্রোডাক্ট বলতে কি? এই যে ডিজিট আছে 179, তার প্রোডাক্ট মানে গুণ, তার মানে 1 ইন্টু 7 ইন্টু 9, মানে 7 9 63। এটা বিএসসি কম্পিউটার সায়েন্স যারা অনার্স করছো, ওদের দেখবে এই প্রোগ্রামটা ল্যাব বেসে দেওয়া আছে, যে 63 আমি কি করে বের করবো, হাউ টু ফাইন্ড দা 63। যেমন তোমাদের একটার জন্য আমি একটা নিজস্ব একটাই করেছিলাম, মানে আমি ভাবছিলাম যে এভাবে তোমাদেরকে দেব একটা, প্রত্যেকটা প্রোগ্রাম গুলোকে তৈরি করে করে একটা স্যাম্পল দেখে নাও আমি কিভাবে করেছি। এইটা একটা দিলে তোমরা ভালো বুঝতে পারবে অ্যানালাইসিসটা করেছি কিভাবে আমি। যেমন দেখো এই যে সিইউসি প্রোগ্রামিং, সিইউ এর একটা সি প্রোগ্রামিং ছিল রিভার্সের ডিজিট।
রিভার্সে ডিজিটের ক্ষেত্রে এই দেখো এই রিভার এটা করা আছে, পুরো অ্যানালাইসিস করা আছে যে এটা কি করে ফার্স্ট স্টেপে কি হচ্ছে, সেকেন্ড স্টেপে কি হচ্ছে, থার্ড স্টেপে কি হচ্ছে, টোটালটা অ্যানালাইসিস করে করা আছে। স্টপ এক্সিকিউশন হোয়াইল লুপ স্টপ করছি টোটাল। এই আমি একটা স্যাম্পল তোমাদেরকে দিয়ে দেবো, তাহলে বুঝতে পারবে কি করে আমি এটা ইমপ্লিমেন্ট করেছি। এই প্রোগ্রামটাতে আমি আসছি। এই প্রোগ্রামটা আমাদের কি বলেছি যে আমি যে ডিজিটটাকে ইনপুট নেব সেই ডিজিটের ইন্ডিভিজুয়াল ডিজিটের প্রোডাক্ট বের করবে। ইন্ডিভিজুয়াল ডিজিটের প্রোডাক্ট বেরোবে, ঠিক আছে। ইন্ডিভিজুয়াল ডিজিটের প্রোডাক্ট মানে কি? ইন্ডিভিজুয়াল ডিজিটের প্রোডাক্ট মানে হলো আমি 179 কে নেব, তাহলে একে প্রথমে একটা লাস্ট ডিজিটকে ক্যালকুলেট করতে হবে, তার পরবর্তী ডিজিট, তার পরবর্তী ডিজিট ক্যালকুলেট করে তার একটা গুণফল বের করবো। এটা খুবই ইজি প্রোগ্রাম, আমি করে দেখাচ্ছি। হ্যাঁ দেখো, তো আমি লিখছি আমি হ্যাশ ইনক্লুড, এখানেই করি, অতটা আমার বারে বারে লেখার দরকার নেই, আমি এটার মধ্যে করছি। প্রথমে আমাকে অ্যাট ফার্স্ট আমি এই প্রোগ্রামটা করে তোমাদেরকে কি করে অ্যানালাইসিসটা করে দেবো কি করে হচ্ছে। তো ইন্ট আমি প্রথমে একটা ভ্যালুকে ইনপুট নিলাম, ধরো নাম নামে একটা ভেরিয়েবলকে নিলাম। নাম নেবার পর তার সঙ্গে নিশ্চয়ই তার রিমাইন্ডার ক্যালকুলেট করতে হবে। রিমাইন্ডার ক্যালকুলেট করার মেন কারণটা হচ্ছে তার লাস্ট ডিজিটটাকে বের করা। সো নাম ইকুয়াল টু রেম, তারপর ধরো লিখছি হচ্ছে প্রো, প্রো মানে প্রোডাক্ট, হয়ে গেল। প্রথমে আমি অ্যাট ফার্স্ট এই নামটাকে ইনপুট নিচ্ছি, এন্টার ভ্যালু অফ নাম, পার্সেন্ট ডি কমা এম্পারসেন্ট নাম, নামটাকে ইনপুট নিলাম। এবার হোয়াইল এই নামের ভ্যালুটাকে আমরা কি করব, নাম নট ইকুয়াল টু জিরো করতে পারি, ধরো নট ইকুয়াল টু জিরো, নট ইকুয়াল টু জিরো, একটা লুপ চালাচ্ছি, নট ইকুয়াল টু জিরো। নামটা ততক্ষণ লুপের বডিটাকে এক্সিকিউট করবে যতক্ষণ না পর্যন্ত নামের মানটা জিরো হবে, মানে জিরো হওয়ার আগ পর্যন্ত ও ইনপুট এক্সিকিউট করে যাবে। সো নাম নট ইকুয়াল টু জিরো। এবার আমি কি লিখছি, রেম ইকুয়াল টু নাম মডুলাস অফ 10। তাহলে আমার প্রথম নামের থেকে এর আমি প্রোগ্রামটাকে বুঝিয়ে দেবো ডাইরান করে, রেম ইকুয়াল টু নাম মডুলাস অফ 10। তবে কি করব, প্রো ইকুয়াল টু এর প্রত্যেকটা ডিজিটের কি বের করতে হবে, গুণফল বের করতে হবে, তাই তো। তাহলে আমাকে এই যে রেমটা যে বেরোবে, তাহলে রেম গুণফলের আমাকে কি যে বের করতে হবে, ডিজিটের গুণফল, যে আমি ডিজিটটা ইনপুট নিচ্ছি তার গুণফল। রেম বেরিয়ে গেল। রেম বেরোনোর পর আমাকে ডিজিটটাকে প্রথমে কি করতে হবে, গুণ করো, যে রেম গুলোকে প্রথমে মাল্টিপ্লাই করে করে যাও, প্রো বের করে যাও। প্রো মানে হচ্ছে আমার প্রোডাক্ট ভেরিয়েবল ধরেছি আমি, প্রো ইকুয়াল টু আমাকে রেমটাকে ক্যালকুলেট করছি। দেখো তাহলে আমরা এখানে কি লিখবো, রেম সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আর যদি করতে পারি, তাহলে এখানে প্রো ইজ ইকুয়াল টু আমরা যদি সাম বের করি, তাহলে সাম বের করলে এভাবে বের হবে। প্রথমে সামটা আমি করে দেখাই, তারপর প্রোটা করছি, ইকুয়াল টু ধরো সাম করি, যদি ইনিশিয়ালাইজ করো, সাম বেরোলে আমার এখানে বেরোবে হচ্ছে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আর, আর তো না রেম, নাম ইজ ইকুয়াল টু নাম ডিভাইডেড বাই 10। এটা করলে কি দাঁড়াবে দেখো, এটা যদি আমি করি তাহলে এখানে প্রিন্টএফ সাম ইকুয়াল টু পার্সেন্ট ডি
কমা সাম। তবে নিচে হচ্ছে 134, কত আসছে 8। এটা সাম বেরোলো, এটা ডিজিটের সাম, প্রোডাক্টটা বের করবো, এটা ডিজিটের সাম বেরোলো, মানে দেখো 3 আর 1 4 একে 8। যদি প্রোডাক্টের সাম বের করতে চাই তাহলে আমাকে এখানে কি করতে হবে, প্রত্যেকটা ডিজিটের গুণফল বের করতে হবে। এই গুণের জায়গাতে তুমি এখানে ভেরিয়েবলটা তুমি যদি মনে করো যে আমি চেঞ্জ করব, প্রো করো, প্রো করে আবার এখানে প্রো লিখো, বাস। এটা করলে তোমাদের প্রোডাক্ট বেরিয়ে যাবে, প্রত্যেকটা ডিজিটের প্রোডাক্ট বেরোবে। দেখো সাম আছে, প্রো করো এটাকে। লাইক তুমি এটা নিয়েছো, কত বেরোবে এটা অ্যান্সার? এটা বেরোবে হচ্ছে 3 4 5 গুণ করবে, তাহলে 4 5 20 আর 60 দেখানো কথা। দেখো এই যে জিরো দেখাচ্ছে, এখানে প্রোডাক্টটাকে একটা কাজ করো, এখানে প্রোডাক্টের মানটাকে 1 করে দাও সবার আগে, কারণ এটা গুণে একটু অসুবিধা হচ্ছে। 1 মিনিট, 3 4 5 60 বললাম না। 1 কেন করলাম সেটাকে ব্যাপার আছে, যে এখানে প্রোডাক্টটার ক্ষেত্রে যদি আমি এখানে 1 না করি, ইনিশিয়াল ভ্যালুটা 1 না দেই, প্রো ইনটু রেম যখন করবে, প্রোডাক্টের কার মানের সঙ্গে রেমটা গুণ হবে। রেমের তো একটা ভ্যালু আছে, তুমি যখন 345 যখন দিচ্ছ, তার তো রেমের একটা ভ্যালু আছে। এখানে রেমের ভ্যালুর সঙ্গে প্রো প্রো বলতে কোনো ভ্যালু যদি না থাকে, জিরো দিলে তো হবে না, কারণ জিরো দিলে সব জিরো হয়ে প্রথমে জিরো হয়ে যাবে। 1 রাখতে হবে, কারণ 1 ইন্টু রেম, তাহলে প্রথম থেকে প্রত্যেকটা ভ্যালু ক্যালকুলেট করে আমার চলে আসবে। আমি যদি একে টোটালটাকে ডাই রান করে দেখাই কি করে কাজটা করছে, সেটা একটু ক্লিয়ারিফাই মনে আশা করি হয়ে যাবে। জিনিসটা প্রথমে দেখিয়ে নিই আমি যদি। তুমি প্রথমে এটাকে এরকম করে নাও, বুঝতে সুবিধা হবে। প্রথমে আমার কি আছে, নাম কমা রেম কমা প্রো, তাহলে এন্টারে ভ্যালু অফ নাম। সাপোজ ধরো আমি নামের ভ্যালু নিয়েছি হচ্ছে, এখানে নামের ভ্যালু কত নিয়েছি 345, সো নাম ইকুয়াল 345। 345 নট ইকুয়াল টু জিরো, কন্ডিশন ট্রু। ট্রু তো, মানে 345 তো জিরো নয়, ট্রু কন্ডিশন, ভেতরে আসবে। রেম ইজ ইকুয়াল টু 345 মডুলাস অফ 10। 345 কে মডুলাস 10 করো, 345 কে 10 দিয়ে ভাগ করলে কত দাঁড়াবে, 5। রেমের মানটা কত, রেমের মানটা 5। প্রথম রেমটা বেরিয়ে, এবার প্রো যখন আমি করছি, প্রো ইকুয়াল টু, প্রো এর মানটা প্রথমে 1 ইন্টু রেম, রেম মানে 5, আর প্রথমে কত ইনপুট করলো 5, আর নাম ইজ ইকুয়াল টু, এটা ডিভিশন, কত ঢুকবে এখানে 34। এটা গেল আমার স্টেপ নাম্বার 1, এটা ফার্স্ট স্টেপে এই কাজটা কমপ্লিট করলো। স্টেপ 2 এর ক্ষেত্রে কি হবে, রেম ইজ ইকুয়াল টু, এখানে আমার নাম, এখানে প্রথমে চেকিং কত করবে 34 নট ইকুয়াল টু জিরো, কন্ডিশন ট্রু, রেমের মধ্যে আসবে রেম ইকুয়াল টু 34 মডুলাস অফ 10। 34 কে আমি 10 দিয়ে যদি ভাগ করি, রিমাইন্ডার কত আসে 4, 4 চলে এলো। তাহলে প্রো ইকুয়াল টু, আগে প্রো এর মান কত ছিল 5, আর এই 4টা গুণ হয়ে যাবে, কত হলো 20। আর নাম কত বেরোবে, নাম হচ্ছে, যদি তুমি 34কে 10 দিয়ে ভাগ করো, তাহলে ভাগফল কত, মানে কোশেন্ট কত 3, একদম 3। তারপরে আমার স্টেপ 3, স্টেপ 3 এর ক্ষেত্রে, স্টেপ 3 এর ক্ষেত্রে আমরা কি করব,
প্রথমে নামের মান কত 3, তাহলে 3 নট ইকুয়াল টু 0, এটা কন্ডিশন ট্রু। তাহলে 3, তাহলে রেম কত বেরোবে, রেম ইজ ইকুয়াল টু 3 মডুলাস অফ 10। 10 কে 3 দিয়ে ভাগ করো, কতবার যাবে, একবার যাবে, 0 বার যাবে। 0 ভাগে 0টা এখানে এলো, 3 থেকে 0 বাদ দিলে 3। 10 কে 3 দিয়ে ভাগ করলে 0 বাদ দিতে হয়, 0টা এখানে গেলে 3 থেকে 0 বাদ দিলে হচ্ছে 3, সেখানে 3 দাঁড়ালো। রিমাইন্ডার কত 3। আর প্রো কত, প্রোটা হচ্ছে আমার আগে ছিল 20, 20 ইন্টু 3 মানে হচ্ছে 60। ক্লিয়ার? 20 ইন্টু 3 মানে হচ্ছে 60। আর এখানে আমি কন্টিনিউটা এখানে করছি এই জায়গাটায়। তাহলে নাম কত হবে বলো, নাম কিন্তু আমার 0 হয়ে গেছে, এখান থেকে নামটা 0 বেরিয়ে এলো। এবার যখন এখানে চেকিং এ যাবে 0 নট ইকুয়াল টু 0, 0 তো ইকুয়াল টু 0, 0 ইজ ইকুয়াল টু 0, 0 নট ইকুয়াল টু 0 তো নয়, ফলস কন্ডিশন। তখন এই যে প্রোডাক্টের যে কারেন্ট মানটা কত আছে 60, এটাকে প্রিন্ট করে ও বেরিয়ে আসবে। সো এটা হয়ে গেল আমার 60 আমার আউটপুটের কারণেই আমার 345-এর জন্য আউটপুট দেখাচ্ছে হচ্ছে 360। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? সিদ্ধি কোন সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ, এই যে টাইপের সি গুলো, তোমাদের কাজটা হচ্ছে 11-এ আছো, শিশু 11-এ আছে, অভিনন্দন 12-এ আছো, তো তোমরা প্রত্যেকে সি ভালো মতো শেখার জন্য ওই আমাদের অমিতাভকেও বলবো, তোমার যে ক্লাস 11-এর যে বইটা ছিল, 11-এর বই থেকে একটু একটু দেখতে থাকো। আমরা পরের দিন আবার মিট করব, তার আগে আমি একটা রেকর্ডিং ওই নোটসটাকে আগে রেডি করে নিচ্ছি। নোটসটাকে রেডি করে সি এর উপরে যে যে টপিকগুলো আমাকে আবার পারলে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবে, সেটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এতটুকু আজকে থাক। আমি রেকর্ডিংটা, আজকের ক্লাসের রেকর্ডিং আমি এন্ড অফ দ্য ক্লাস দিয়ে দিচ্ছি। 1 মিনিট আমি রেকর্ডিং প্রথমে স্টপ করে নিচ্ছি, একবার দাঁড়াও, একটু স্টপ করে নিই।